আচ্ছা ঠিক আছে। তো আজকে আমি তোমাদের সামনে যে টপিকটা নিয়ে এসেছি, তোমরা জানো যে এইচএস তোমাদের আর কিছুদিন পরে 3 তারিখ থেকে এইচএস শুরু হচ্ছে। এবার তোমাদের আমি কি করেছিলাম, চ্যানেলে অলরেডি আমি বায়োলজি আর কেমিস্ট্রির সাজেশনটা লাস্ট মিনিট সাজেশন যেটা আপলোড করে দিয়েছিলাম। এবার হচ্ছে তোমাদের ডিমান্ড ছিল যে ফিজিক্সের লাস্ট মিনিটের সাজেশন। আমি প্রথম বলে দিই, তোমাদের টেস্টের আগে একটা সাজেশন আপলোড করেছিলাম প্রশ্ন আর উত্তর সহ ফিজিক্সের ক্ষেত্রে, এবং ওই সাজেশনটা অনেকে পারচেস করেছে আর ওখান থেকে টেস্টে কমন পেয়েছে। আমি তোমাদের জাস্ট এতটুকু বলবো, তোমরা যদি সাজেশনটা না দেখে থাকো তাহলে তোমরা যাবে ডেসক্রিপশানে, ওখানে লিঙ্ক দেওয়া আছে, ওখানে নো সাউন্ড নো ভয়েস একটা পিডিএফ আছে আপলোডেড, তোমরা ওখান থেকে ওটা চাইলে প্রশ্ন আর উত্তরগুলোকে কপি করতে পারো। ওকে, তোমাদের হাতের সময় নেই। এবার অনেকের আবার ডিমান্ড থাকে, স্যার আমরা ফিজিক্সে পাস করব, কোন সব অধ্যায়গুলো পড়লে কোন কোন প্রশ্নগুলো মোটামুটি সাজেশন হিসাবে পড়লে আমরা পাস করে যাব। তো আজকে ভিডিওটা তাদের জন্য যারা চাও ফিজিক্সে মোটামুটি 30-40 পেয়ে যেতে 70-এর মধ্যে। এবার যারা এক্সট্রা অর্ডিনারি আছে, যারা চায় আমরা ফিজিক্সে 60-এর উপরে 65-র উপরে পাবো, তাদের জন্য প্রপার কোনো সাজেশন হবে না। ওদের বলে দিই যে সাজেশানটা ওদের জন্যই বানানো যারা মোটামুটি পাস করতে চায়, যারা ফিজিক্স নিয়ে ভয়ে আছে যে আমাদের ফিজিক্সে কী হবে না হবে। তো আমি আরেকবার বলে দিই, এই সাজেশানটা তাদের জন্য যারা মোটামুটি ফিজিক্সে পাস করতে চায়, অথবা যারা পড়েছে রিভাইজ করছে কিন্তু বুঝতে পারছে না এই কদিনের মধ্যে তারা কোনটা পড়বে কোনটা পড়বে না, কোনগুলো স্কিপ করে গেলে মোটামুটি পরীক্ষায় ওগুলো আনকমন, ওগুলো আসবে না। পুরো বইটা যেহেতু এই সময় রিভাইজ করে তো পসিবল নয় কোনো মতে, তাই আমি তোমাদের এখানে অর্ধেকটা পার্ট 1-এ আমি অর্ধেকটা ভিডিওতে দেখিয়ে দিব অর্ধেকটা সাজেশান, আর পার্ট 2-তে বাকিটা কভার করে দিব। তোমরা এইগুলো জাস্ট পড়ে গেলে তোমাদের এনাফ। ওকে, এবার আমি তোমাদের একটা বলি, ওখানে তোমরা থাম্বনেলে দেখে নিয়েছো যে কীভাবে কমন কত পার্সেন্ট থাকতে পারে। আমি বলে দিই ফিজিক্সের 100% সাজেশান এই কারণে হয় না, কারণ কিছুগুলো চ্যাপ্টার আছে যেগুলো থেকে ম্যাথ থাকে আর কিছুগুলো থিওরি ঘুরিয়ে দিতে পারে। এবার থিওরি যেগুলো ঘুরিয়ে দেয় ওগুলো তোমার ক্যালকুলেশন স্কিলের উপর ডিপেন্ড করে, ওগুলো তো কোনোদিন সাজেশনও হবে না। ওকে, এরকম না যে ফিজিক্স আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড এরকম কোশ্চেন করে না যে ফিজিক্স সম্পূর্ণ যেই অ্যাডভান্সের মতো, কোনোদিনও এরকম প্রশ্ন হয় না। যদি তোমরা রিভাইজ করেছো, যদি তোমরা চ্যাপ্টারটা বুঝেছো, তাহলে তোমরা আরামসে পারবে। ওকে, 2024-এর প্রশ্ন একটু ঘুরিয়েছিল, তার মানে এটা নেই যে সাজেশান লাগে না, অবশ্যই সাজেশান লাগবে। তোমরা এসব নিয়ে কোনো টেনশন করো না, তোমরা এগুলো জাস্ট দেখে নাও। তাহলে আমি প্রথম যে তোমাদের যে ইউনিটটা আছে সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্স। এটা থেকে 8 নম্বরের প্রশ্ন থাকে, আর 8 নম্বর এখান থেকে পাওয়া খুবই জরুরি। আর এই চ্যাপ্টার থেকে প্রশ্ন কোনো কঠিন হয় না কোনো সময়। এখানে কি বলে দেখি, প্রপার সাজেশান এখান থেকে তোমরা পেয়ে যাবে। এখানে 4টা অধ্যায় আছে। প্রথম তো স্থির তড়িতের ঘটনাবলী আছে, তড়িৎ ক্ষেত্র আছে, তড়িৎ বিভব আছে, ধারক আর ধারকত্ব আছে। এই 4টা অধ্যায় থেকে 8 নম্বর আসে। এবার 8 নম্বরের জন্য তোমরা তড়িৎ ক্ষেত্র থেকে তোমাদের 3 নম্বর চলে আসে, ধারকত্ব থেকে 3 নম্বর চলে আসে, বাকি 2 নম্বর তোমাদের প্রথম অধ্যায় থেকে আর তড়িৎ বিভব থেকে থাকবে। কি বললাম বুঝেছো? তাহলে আমি তোমাদের এখানে বলে দিই যে তোমরা প্রথম অধ্যায় থেকে কোনটা কোনটা পড়বে। ইলেকট্রোস্ট্যাটিক্সের যে ফার্স্ট ইউনিট আছে, প্রথম আমি তোমাদের বলে দিই এবছরের জন্য সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে গাউসের উপপাদ্যের 2টো প্রমাণ। 2টো প্রমাণের মধ্যে যে একটা আসবে একটা আসবে না অবশ্যই। তাহলে এখানে কি, যদি তোমাদের আমি বলি একটা প্রমাণ করে যাও, বাই চান্স যদি ওটা না আসে তাহলে কিন্তু তোমরা ওটায় কী হবে, প্রবলেম হবে না। ওই জন্য আমি তোমাদের গাউসের উপপাদ্যে 2টো প্রমাণ করতে বলছি। একটা হচ্ছে অসীম দৈর্ঘ্যের ঋজু পরিবাহী তারের ক্ষেত্রে, আরেকটা হচ্ছে সমতল পাতের ক্ষেত্রে। এই দুটোর মধ্যে একটা প্রশ্ন এই কারণে আসবে কারণ 2015 থেকে 2024 অবধি যখন প্রশ্নগুলো দেখবে, এক বছর গাউসের উপপাদ্য এসছে, তো আরেক বছর টর্ক দিয়ে দিয়েছে। 2024-এর টর্ক ছিল গাউসের উপপাদ্যের একটা প্রমাণ, এই যেটা আছে অসীম দৈর্ঘ্যের ঋজু পরিবাহীর ক্ষেত্রে, ওটা 2023 সালে এসেছিল। তাহলে তোমাদের জন্য এবছরের সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সমতল পাতের ক্ষেত্রে। কিন্তু টেস্ট পেপার কি করেছে, প্রায় প্রতিটা সেটে ওরা অসীম দৈর্ঘ্যের ঋজু পরিবাহী তারের ক্ষেত্রে করেছে। তাহলে এই বছরের জন্য যে 3 নম্বর গাউসের উপপাদ্য থেকে অনেক ইম্পর্টেন্ট, তোমরা এই দুটো খুব ভালো করে প্র্যাকটিস করবে। এগুলো তোমাদের আমার অলরেডি সাজেশনের মধ্যে দেওয়া আছে, অলরেডি এগুলো আমি সলভও করেছি বোর্ডের মাধ্যমে, আর তোমরা এগুলো খুব ভালো করে বই থেকেও প্র্যাকটিস করে নিবে। ওকে, লিখতে কম হবে, জাস্ট বুঝলে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন দেখালেই হয়ে গেল। এবার হচ্ছে তোমরা 2 নম্বরের জন্য কি করবে, যে সমবিভব তল কি, আর যে তোমাকে দেখাতে হবে যে তড়িৎ ক্ষেত্র সর্বদা সমবিভব তলের সঙ্গে লম্ব। এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ এই প্রশ্নটা আগের বছর আসেনি। ওকে, 90 ডিগ্রি থিটা সমান π/2 এটা প্রমাণ করতে আসে ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে। ওকে, এবার হচ্ছে ধারক থেকে, ধারক আর ধারকত্ব থেকে একটা অঙ্ক যদি থেকে যায় তাহলে ভাগ্য অনেক ভালো, আর এখান থেকে যদি থিওরি আসে থিওরিটা জটিল হয়ে যায়। ধারকত্ব চ্যাপ্টার থেকে অঙ্কটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। এবার এখানে একটাই অঙ্ক থাকে যেটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেয়। সে অঙ্কটা হচ্ছে, যেমন সহজে একটা অঙ্ক এখানে দেখো, যে একই আকারে 64টি জলের ফোঁটা মিলিত হয়ে একটি বড় ফোঁটা তৈরি করে। যদি প্রতিটি ফোঁটার আধানের মান আর প্রকৃতি একই হয় তাহলে ওই বড় ফোঁটার বিভব, ধারকত্ব, সঞ্চিত শক্তির রাশিমালা নির্ণয় করতে আসে। তো আমি তোমাদের এইটা বলে দিই,
এই শুধুমাত্র এই প্রশ্নটা না, তোমাদের দিয়ে দিবে যে 27টা ছোট ছোট কোণা মিলে একটা বড় কোণা তৈরি হলো, এবার ছোট কোণাটার তোমাকে আধান নির্ণয় করতে দিবে বা বড় কোণাটার বিভব। তাহলে এই যে ছোট কোণা আর বড় কোণা এর থেকে একটা ইম্পর্টেন্ট কিন্তু অনেক, মানে এটা এই প্রশ্ন থেকে একটা কিন্তু এই চ্যাপ্টার থেকে একটা অঙ্ক অনেক ইম্পর্টেন্ট। ওকে, আর আমি তোমাদের বলি, তোমরা যদি রিস্ক না নিতে চাও তাহলে তোমরা এখান থেকে আরেকটা জিনিস করে রাখবে, সমান্তরাল পাত বায়ুধারকে যে সঞ্চিত শক্তির রাশিমালাটা ওটা প্র্যাকটিস করবে। আর তোমরা 2 নম্বরের জন্য তোমাদের ইলেকট্রিক ফিল্ড আর হচ্ছে মানে যে ফ্লাক্স নির্ণয়ের একটা অঙ্ক থাকবে, ই ভেক্টরের মান দিয়ে দিবে আর তোমাদের এখানে এস এর মান দিবে, দিয়ে ফাই ইকুয়াল টু ই ডট এস, মানে যেমন এখানে দিয়েছে তড়িৎ ফ্লাক্স কাকে বলে, কোনো স্থানের যে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে 2i কে প্লাস 3j কে নিউটন পার কুলম্ব, ওই স্থানে যদি ওয়াইজেড তোলে মানে x অক্ষ মানে i কে, ওকে, ওই তলের সমান্তরালে স্থপিত একটা 0.5 মিটার বাহু বিশিষ্ট বর্গাকার পাতের মধ্য দিয়ে ফ্লাক্সের মান নির্ণয় করো। এবার হচ্ছে তোমরা প্রথম অধ্যায় থেকে কি পড়বে, প্রথম অধ্যায় থেকে একটা হচ্ছে স্বর্ণপত্র থাকে আর একটা হচ্ছে বজ্র প্রবাহের কার্যনীতি, এই দুটো কিন্তু করে রাখবে। এবার হচ্ছে ধারকত্ব থেকে আরেকটা অঙ্ক তোমরা করে রাখবে, যে গোলীয় ধারকের যে ধারকত্ব আছে, গোলক মানে গোলীয় ধারকের পৃথিবীর সবাই যেমন ধারকত্বের রাশিমালাটা কী হবে, যে সি ইকুয়াল টু 4πε0r, এটা তো গোলকের ধারকত্ব। এবার এখানে তোমাদের কি করতে হবে, যে পৃথিবীর এখানে ব্যাসার্ধ দিয়ে দিয়েছে, দিয়ে বলছে ধারকত্ব নির্ণয়। আর যদি তড়িৎ বিভব থেকে অঙ্ক করতে চাও তাহলে এখানে ভি ইকুয়াল টু 4x² + 5 আর এক্সের মান 0.5 মিটার অবস্থানে দিয়েছে, সেখানে বলছে 2 মাইক্রোকুলম্ব একটা আধান রাখলে ওই আধানের উপর কতটা বল ক্রিয়া করবে, এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক। সমান্তরাল পাত ধারক থেকে আরেকটা কঠিন অঙ্ক আসতে পারে, সেই অঙ্কটা তোমরা দেখো, এটা টেস্ট পেপার থেকে অঙ্কটা টোকা আছে, যে একটি বায়ুপূর্ণ সমান্তরাল পাত ধারকের ধারকত্ব 9 মাইক্রোফ্যারাড আছে, পাত দুটির মধ্যবর্তী দূরত্ব যদি d হয় আর পাত দুটির অন্তর্বর্তী দুটি ভিন্ন পরাবৈদ্যুতিক মাধ্যম দ্বারা ভর্তি করা হলো, একটির বেদ দিয়েছে d/3 আর ওর পরাবৈদ্যুতিক ধ্রুবক মানে কাপ্পার মান দিয়েছে 3, অন্যটির বেদ আছে 2d/3 আর ওর পরাবৈদ্যুতিক ধ্রুবক যদি 6 হয়, সমান্তরাল পাত ধারকের ধারকত্ব কত? তাহলে এখান থেকে 10টা আর ওদিকে 2টো, 12টা প্রশ্ন। আমি প্রথম 12টা প্রশ্ন, 10টা আর 2টো, ওদিকে আছে 10টা 2টো, হ্যাঁ 12টা প্রশ্ন করলেই তোমাদের এখান থেকে এই ইউনিট থেকে আনাবো। ওকে, বাকি একটা এখানে প্রশ্ন আবার দেওয়া আছে, যে শ্রেণীতে যুক্ত আছে দুটি ধারকের ধারকত্ব দিয়েছে 20 মাইক্রোফ্যারাড আর হচ্ছে 60 মাইক্রোফ্যারাড, যদি সমবায়ের প্রান্তীয় বিভব পার্থক্য 40 ভোল্ট হয় তাহলে প্রতিটা ধারকের প্রান্তীয় বিভব প্রভেদ করবে। এই অঙ্কটা একটা 1 মার্কের জন্য দেখে রাখবে। আর লাস্ট তোমাদের বলে দিই যে তড়িৎ বিভব থেকে, যে অসম তড়িৎ ক্ষেত্রে তড়িৎ বিভব আর হচ্ছে তড়িৎ ক্ষেত্রের যে প্রাবল্যের মধ্যে সম্পর্কটা নির্ণয়। তো আমি তোমাদের জাস্ট ইলেকট্রোস্ট্যাটিক্স থেকে এইগুলো বলবো, যে এখানে টোটাল 12টা প্রশ্ন আছে। তোমরা যদি চাও পুরোপুরি 8 নাম্বার পেতে তাহলে ইলেকট্রোস্ট্যাটিক থেকে 8 নাম্বার আরামসে পেয়ে যাবে, কারণ এখান থেকে সাজেশন লাগানো অনেক সহজ। ওকে, আর এখান থেকে এবার কেউ যদি চায় যে আমরা রিস্ক নিব না, তাহলে কুলম্বের সূত্র আছে, কুলম্বের সূত্র থেকে একটা অঙ্ক প্র্যাকটিস করে নিবে। আর যদি তোমাদের ইচ্ছা হয় তাহলে তোমরা ওখানে কেউ যদি টর্কের শর্ট প্রশ্ন করতে চায় তাহলে টাউ ইকুয়াল টু পি ক্রস ই, ওখান থেকে শর্ট প্রশ্ন করবে। তোমরা যাদের ইচ্ছা হয় যে তোমরা যে অক্ষ বরাবর আর লম্ব বরাবর যে কোনো বিন্দুতে তোমরা যদি রাশিমালা নির্ণয় করো ই ভেক্টরে তড়িৎ প্রাবল্যে, তাহলে ওটা তোমরা করতে পারো। কিন্তু তোমাদের জন্য প্রপার সাজেশন হচ্ছে, যদি তোমরা ইলেকট্রোস্ট্যাটিক্স থেকে প্রপার সাজেশন চাও তাহলে এই 12টা প্রশ্ন করে নাও, এর বাইরে কিছু করতে হবে না। ক্লিয়ার? এটা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার এই কারণে যে তোমাদের 21-এ পাস আছে আর 8 নাম্বার তোমাদের প্রথম অধ্যায় থেকে। কেউ পড়ুক না পড়ুক তারা কী করবে, ওই তড়িৎ ক্ষেত্র তড়িৎ বিভব পড়বে, আর ওখান থেকে প্রপার সাজেশন কিন্তু তোমরা পেয়ে যাবে। এই প্রশ্নটা রেডি করে নাও একটু পরীক্ষার আগে। এবার যারা বলবে যে স্যার আমাদের এই প্রশ্নগুলো উত্তর কোথা থেকে পাবো, আমি তোমাদের বলি টেস্টের আগে একটা সাজেশন আপলোড করেছিলাম, তোমাদের হাতে সময় কম আছে, ডেসক্রিপশনে যাবে, তোমরা যদি স্ক্রিনশট করতে পারো স্ক্রিনশট করবে, আর যদি স্ক্রিনশট না করার সময় আছে হতো তাহলে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, একটা নির্দিষ্ট ফিচ আছে, পেমেন্ট করার পর তোমরা পিডিএফটা পেয়ে যাবে। ক্লিয়ার? এবার তোমাদের আরেকটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে যেটা থেকে 5 নম্বরের একটা প্রশ্ন আসে। তড়িৎ ক্ষেত্র তড়িৎ বিভব থেকে কি 3 নম্বরে 2টো আসে, কিন্তু কারেন্ট ইলেকট্রিসিটি যে চ্যাপ্টারটা আছে প্রবাহী তড়িৎ, ওখান থেকে 5 নম্বরের বড় প্রশ্ন আছে, ওটাও 7 নম্বর ওই চ্যাপ্টার থেকে আসে। টোটাল এমসিকিউ এসিকিউ থাকে আর হচ্ছে 5 নম্বরের প্রশ্ন থাকে। এবার হচ্ছে দেখো ফিজিক্সে আমাদের বড় প্রশ্ন টাচ করতে হয় কেন না, 5 নম্বরের প্রশ্ন ডাইরেক্ট 5 থাকবে না, এটা 2 + 2 + 1 বা 3 + 2। এবং কি হয় যে কারেন্ট ইলেকট্রিসিটি থেকে আগের বছর অথবা দিয়েছিল, এবছর কিন্তু অথবা কারেন্ট ইলেকট্রিসিটি থেকে থাকবে না, ওর এসি থেকে অথবা থাকবে। তাহলে এখানে আমি তোমাদের একটা জিনিস বলে দিই, ওটা ওদের উপর ডিপেন্ড করে কোন চ্যাপ্টার থেকে অথবা দিবে না দিবে, কারণ আগের বছর দিয়েছে মানে এবছর দেওয়া টাফ। তাই এই চ্যাপ্টার থেকে তোমাদের সাজেশন ফলো করতে হবে, ভালো করে পড়তে হবে, আর এই চ্যাপ্টার থেকেও তোমরা কোশ্চেন কমন পেয়ে যাবে। ওকে, 5 নম্বর আসবে অধ্যায় থেকে, মাথায় রাখো যে 5 নম্বরের বড় প্রশ্ন, 5 মার্কে যে 3টা প্রশ্ন থাকে তার মধ্যে একটা কারেন্ট ইলেকট্রিসিটি, এইগুলো করলেই চলে আসবে। আমি তোমাদের বলি এবছরের জন্য সবথেকে ইম্পর্টেন্ট, যদি তোমরা জানো যে আমাদের এই বছরের জন্য যে 2025-এর জন্য আমরা অঙ্ক করব, কোথা থেকে? কারেন্ট ইলেকট্রিসিটি থেকে। একটা ম্যাথ তো থাকবে,
এবার আমি বলি তোমাদের এবছরের সবথেকে অঙ্ক ইম্পর্টেন্ট হচ্ছে এই চ্যাপ্টারে মিটার ব্রিজ, কারণ হচ্ছে আগের বছর পোটেনশিওমিটার দিয়ে দিয়েছিল। দুটোই তো অপশান থাকে, একটা তোমাদের কেসিএল কেভিএল থেকে মানে একটা সার্কিট থেকে অঙ্ক থাকে, আর একটা হচ্ছে মিটার ব্রিজ থেকে আর হুইস্টন ব্রিজ ওখান থেকে একটা অঙ্ক থাকে, আর তোমাদের পোটেনশিওমিটার থেকে অঙ্ক থাকে। কিন্তু 2024-এ কী করেছিল, পোটেনশিওমিটার থেকে পুরো 5 নাম্বার তুলে দিয়েছিল, আর অনুগ্রহ যেখানে ওর যে মুক্ত ইলেকট্রনের বিচলন বেগ ওখান থেকে একটা থিওরি আর একটা অঙ্ক দিয়ে দিয়েছিল। এবছরের জন্য সবথেকে ইম্পর্টেন্ট প্রথম প্রশ্ন হচ্ছে কেসিএল কেভিএল দুটো বিবৃতি করবে, মানে দুটো সূত্র, কারছবে যে দুটো সূত্র আছে ওই দুটো সূত্র করবে, প্রমাণটা একটু দেখে রাখবে, আর এটা কোনটা কিসের সংরক্ষণ, কোনটা শক্তির সংরক্ষণ বা আধানের সংরক্ষণ, এগুলো তোমরা একটু দেখবে। ক্লিয়ার? ওর সাথে তোমরা এবছরের জন্য অনেক ইম্পর্টেন্ট আর সবথেকে সহজ প্রশ্ন হচ্ছে এই অধ্যায়ের কারশফের সূত্রের সাহায্যে প্রমাণ করো হুইস্টন ব্রিজের নীতি, P/Q=R/S যেটা আছে ওটা প্রমাণ করতে হবে তোমাদের কারশফের সূত্রের সাহায্যে। তাহলে প্রথম ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে তোমাদের এই চ্যাপ্টার থেকে এটা। ক্লিয়ার? এদূর পর্যন্ত কোনো অসুবিধা নেই। এবার দেখো আমি তোমাদের আরেকটা বলি, আমি বলেছিলাম কি এই বছরে এই চ্যাপ্টার থেকে যেটা থেকে অঙ্ক আসবে সেটা হচ্ছে মিটার ব্রিজ। তাহলে মিটার ব্রিজের আমি এখানে 2-3টা অঙ্ক দিয়েছি, এই অঙ্কগুলো করলে যদি তোমাদের এই অঙ্কগুলি হুবহু না আসে তাহলে কি হয়ে যাবে, তোমাদের এই যে কনসেপ্টটা বিল্ড হয়ে যাবে, এটা থেকে যে কোনো অঙ্ক আসলে তোমরা পারবে, কারণ শুধুমাত্র মানটা চেঞ্জ হবে, বাকি অঙ্কটা একই থাকবে। এবার তোমরা বলবে স্যার আপনি এখানে 60 সেমি দিয়েছেন, পরীক্ষায়ও 60 সেমি দরকার, এখানেও আপনি বলছেন 5 ওহম, পরীক্ষায়ও 5 ওহম দরকার, তাহলে এটা কিন্তু কোনোদিনও পসিবল নয়, কারণ এগুলো ম্যাথ, ওগুলো মান চেঞ্জ হবে, এরকম মান দিয়ে দিবে না যাতে উত্তর বেরোবে না, কোনোদিনও না। মান হতে পারে প্রশ্ন পুরোপুরি ডিটো লেগে যেতে পারে, আবার হতে পারে কি হচ্ছে যে মান চেঞ্জ করবে, তার মানে অঙ্ক চেঞ্জ করবে না। অঙ্ক তো এইগুলোই তোমরা চোখ বন্ধ করে যেতে পারো। ক্লিয়ার? তাহলে দেখো 2 নম্বর যে অঙ্কটা আছে, মিটার ব্রিজের পরীক্ষায় বাম প্রান্ত থেকে 60 সেমি দূরে নিস্পন্দ বিন্দু পাওয়া যায়। 5 ওহম মানের অপর একটি রোধ এসের সাথে শ্রেণীতে যুক্ত করলে নিস্পন্দ বিন্দু হচ্ছে 50 সেমি দূরে পাওয়া যায়। আর এসের মান নির্ণয় করো। এর সাথে করে রাখবে মিটার ব্রিজের কার্যনীতি। এবছর অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন, এই অঙ্কটা করবে। ক্লিয়ার? 3 নম্বরের প্রশ্ন দিয়েছি, ফিউজ তারের ব্যাসার্ধ আর ওর মধ্য দিয়ে সর্বোচ্চ নিরাপদ প্রবাহ মাত্রা যদি আই হয় তাহলে তোমাদের সম্পর্কটা বলো I/S R√3/2। ক্লিয়ার? R⁻³ এটা করবে। তোমাদের আমি আরেকটা কথা বলি, মিটার ব্রিজের আমাকে ওখানে পছন্দ হয়নি বলে আমি আবার মিটার ব্রিজের একটা অঙ্ক দিচ্ছি, কারণ আমি খুব ভালো করে জানি আর তোমরাও জানো, এবছর যারা ফিজিক্সের টিচার আছে ওরাও জানে খুব ভালো করে। আগের বছর পোটেনশিওমিটার দিয়েছিল মানে আমাদের বোর্ড এরা একটু চালাকি করবে, কি বলবে যে পোটেনশিওমিটার আগের বছর দিয়েছি মানে এবছর পোটেনশিওমিটার দিব না, মিটার ব্রিজ দিব। আর বাচ্চারাও অনেক স্মার্ট আছে, ওরা মিটার ব্রিজ থেকে অঙ্ক প্র্যাকটিস করে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে দেখো মিটার ব্রিজের দেখো একটা মিটার ব্রিজের বাম ফাঁকে 3 ওহম রোধ আছে, ডান ফাঁকে 4 ওহম রোধ আছে। মিটারের তারের 41.1 সেমিতে নিস্পন্দ বিন্দু পাওয়া যায়। রোধ দ্রুতিকে অদল বদল করলে নিস্পন্দ বিন্দু ওই 15.0 সেমি ডান দিকে সরে যায়। ব্রিজ দুটির দুই প্রান্তের বিভব প্রভেদের যে আছে ওটা ত্রুটি নির্ণয় করতে আসে। ক্লিয়ার? তো 3 নম্বর প্রশ্নটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছো। এবার আমি তোমাদের 4-এর দাগে আমি মিটার ব্রিজ, কেসিএল কেভিএল, হুইস্টন ব্রিজ থেকে বেরিয়ে এসে একটা, যদি তোমরা রিস্ক না নিতে চাও তাহলে একটা জিনিস করে রাখবে, অনুপ্রবাহ বেগ কাকে বলে এটা থিওরি পেয়ে যাবে 1 নম্বরের। এর রাশিমালাটা একটু দেখবে। আর হচ্ছে একটা ভালো প্রশ্ন আছে, দেখাও যে কোনো ষাঁড়যুক্ত গ্যালভানোমিটারের প্রবাহ মাত্রা IG = S/G+S × I। ওকে, এবার তোমাদের আমি বলি, যদি 5 নাম্বার মিটার ব্রিজ থেকে একটা অঙ্ক, আর ওরা কি করবে থিওরি না দিয়ে আরেকটা অঙ্ক দিয়ে দিবে আর একটা 1 মার্কের থিওরি দিবে। এবার আরেকটা অঙ্ক কোথা থেকে আসবে সেটা হচ্ছে লুপ থেকে। তোমরা কেসিএল কেভিএল এর অঙ্ক যারা জানো না, আমি অলরেডি আমার চ্যানেলে ওগুলো আপলোড আছে, তোমরা ওখান থেকে কিভাবে লুপের অঙ্ক করতে হয় ওটা দেখবে, অথবা আমার চ্যানেল না হলেও তোমরা যে কোনো চ্যানেলে যাবে, তারপরে ওখানে লিখবে যে লুপের অঙ্ক বাংলায় অথবা হিন্দিতে খুব সহজে কিভাবে লুপের অঙ্ক করা যায়। কারণ লুপের অঙ্ক যদি না শিখো তাহলে হচ্ছে তুমি কারেন্ট ইলেকট্রিসিটির কিছু শেখোনি। লুপের অঙ্ক সবথেকে সহজ আর সবথেকে ইজি অঙ্ক, কোনো জটিলতা দেয় না ওরা। ক্লিয়ার? কি বললাম? তো লুপের অঙ্ক তোমরা অবশ্যই করে যাবে, বেশি সময় লাগবে না, 2 মিনিট থেকে 5 মিনিট সময় লাগবে তোমাদের একটা লুপের অঙ্ক ভালো করে, যতই কঠিন অঙ্ক আছে ভালো করে দেখতে। ক্লিয়ার? তোমরা ইউটিউবে দেখে নিবে, বা তোমাদের যে টিচার যদি থাকে, এখন তো সব টিউশন বন্ধ আছে এই কারণে তোমাদের পরীক্ষা কিছুদিন পরে আছে, তোমরা যদি ফোনটা ইউজ করো তাহলে একটু ইউটিউবে দেখে নাও লুপের অঙ্ক কীভাবে সব থেকে সহজ পদ্ধতিতে করবে। যে কোনো একটা স্যারের ভিডিও দেখলেই তোমরা ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার? এখানে দুটো লুপের অঙ্ক তোমরা স্ক্রিনশট করে নেবে। ওকে, আমি এগুলো তোমাকে PDF দিব না, এগুলো শুধুমাত্র ওদের PDF দিব যারা হচ্ছে ওই PDFটা পারচেস করেছিল, ওদের জন্য লাস্ট মিনিট সাজেশনে PDF দিব। তোমরা এখানে সম্পূর্ণভাবে দেখা যাচ্ছে সাইডে, তোমরা ওখান থেকে স্ক্রিনশট করে নিও। আচ্ছা, আরেকটা হচ্ছে 2 মার্কের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন থাকে যে কার্বন রোধের বর্ণ সংকেত যথাক্রমে হলুদ, সবুজ এবং কমলা দিয়েছে, রোধের মান কত? এটা একটা খুবই ইজি প্রশ্ন। এই যে কালারের যদি অঙ্ক থাকে এটা সবাই পারে, তোমরা দেখবে ওখানে মান দেওয়া আছে, অঙ্কটা খুবই সহজ। ওর সাথে একটা প্রশ্ন আছে, ওর সাথে বলছি, ওর পরে একটা প্রশ্ন দিয়েছি কোশ্চেন নাম্বার 6,
মুক্ত ইলেকট্রনের তাড়না বেগের ধারণা থেকে ওহমের সূত্র 2 মার্কের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন। একটি তড়িৎ কোষে তড়িৎচালক বল যদি 2 ভোল্ট আর এর সঙ্গে 10 ওহমের একটি রোধ যুক্ত করলে কোষের পাত দুটির মধ্যে বিভব পার্থক্য হয় 1.6 ভোল্ট, তাহলে কোষটির অভ্যন্তরীণ রোধ আর নষ্ট বিভব নির্ণয় করতে। এটা একটা কিন্তু ভালো প্রশ্ন, কারণ ওরা যদি কোথাও প্রশ্ন না খুঁজে পায় তাহলে অভ্যন্তরীণ রোধ বা নষ্ট ভোল্টের অঙ্ক দিয়ে দেয়, আর অঙ্কটা খুবই ইজি হয়। ওকে, তবুও তোমরা যদি রিস্ক না নিতে চাও এটা একটু করে রাখবে, আগের বছর এসেছিল, তবুও একটু দেখবে পটেনশিওমিটারের সাহায্যে কী রূপে কোষের অভ্যন্তরীণ রোধ নির্ণয় করা হয় তা বর্তনী চিত্রের সাহায্যে দেখাও, আর কেন পটেনশিওমিটারের ক্ষেত্রে তারের বদলে ম্যাঙ্গানিন ব্যবহার করা হয়। একটা শর্ট প্রশ্ন আমি টেস্ট পেপারে 2-3 বার খুঁজে পেয়েছি। আর এটা আলাদা চ্যাপ্টারের অঙ্ক হলেও তোমরা এখানে দেখে রাখবে গ্যালভানোমিটার থেকে ভোল্টমিটার, এমমিটারে যে পরিবর্তন আছে না, এটা থেকে ওটা কীভাবে করা যায় 1 মার্কের জন্য। লাস্ট তোমাদের জন্য একটা প্রশ্ন দিচ্ছি, জি রোধের গ্যালভানোমিটারের সমান্তরালে কত মানের শান্ট যোগ করলে শান্টের মধ্য দিয়ে মূল প্রবাহের 1/n অংশ প্রবাহিত হবে। এটা হচ্ছে আলাদা চ্যাপ্টারের অঙ্ক, তবু এখানে তোমরা এই 7টা অঙ্ক করে রাখবে, তোমরা এর মধ্যে থেকে কমন পেয়ে যাবে। তো আমি তোমাদের বলি আরেকবার এবং লাস্ট অ্যান্ড ফাইনাল বলছি, কারেন্ট ইলেকট্রিসিটি থেকে 7 নাম্বার, ইলেকট্রোস্ট্যাটিক থেকে 8 নাম্বার, 15 নাম্বার তোমাদের হাতের মুঠোয় থাকবে যদি তোমরা কি করবে এই প্রশ্নগুলো ভালো করে রেডি করো। ক্লিয়ার? এবার আমি চলে আসি তোমাদের ম্যাগনেটিক ফিল্ড আর ম্যাগনেটিজম। এই অধ্যায় থেকে 3 মার্কের প্রশ্ন থাকবে, 2 মার্কের প্রশ্ন থাকবে আর শর্ট প্রশ্ন থাকবে। চলো, ওটা হচ্ছে আমি অলরেডি ওগুলো টেস্টের আগে আপলোড করেছিলাম, কিন্তু আমি তোমাদের আরেকবার ওটা দেখিয়ে দিচ্ছি। তোমাদের যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড আর ম্যাগনেটিজম, আর এটা হচ্ছে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া আর হচ্ছে চৌম্বকত্ব। 3 মার্কের একটা প্রশ্ন থাকবে, 2 মার্কের একটা প্রশ্ন থাকবে, আর অবশ্যই কমন পেয়ে যাবে এই পিডিএফ থেকে। এবার দেখো, এবছরের জন্য সবথেকে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে যেটা আগের বছর আসেনি, বায়োট-সাভার্টের সূত্রের ভেক্টর রূপ। বায়োট-সাভার্টের সূত্র প্রয়োগ করে বা ল্যাপ্লাসের সূত্র, প্রশ্ন ভুলিয়ে যাবে না, ল্যাপ্লাসের সূত্র বায়োট-সাভার্টের সূত্র একই সূত্রে 2 নাম। ওকে, এবার এইগুলো প্রমাণ করো কোনগুলো অসীম দৈর্ঘ্যে ঋজু পরিবাহীর তার থেকে আই দূরত্বে আর বৃত্তাকার তড়িৎ পরিবাহীর লুপের কেন্দ্রবিন্দুতে। ওকে, ওটা চৌম্বক ক্ষেত্র নির্ণয় করো, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। 2 প্রশ্ন হচ্ছে এম্পিয়ারের চক্রীয় সূত্রটি লেখো। এম্পিয়ারের চক্রীয় সূত্র ব্যবহার করে একটি টরয়েডের মধ্যে চৌম্বক ক্ষেত্রে নির্ণয় করো, যেহেতু সলিনয়েড এসে গিয়েছিল। পরে যে প্রশ্ন আছে সাইক্লোট্রন কম্পাঙ্ক কি আর এর রাশিমালা নির্ণয় 2 মার্কের জন্য। পরে যে প্রশ্ন হচ্ছে বি মানের চৌম্বক সুষম চৌম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে অবস্থিত একটি আয়তকার কুণ্ডলীর মধ্যে আই তড়িৎ প্রবাহ হলে কুণ্ডলীর উপর প্রযুক্ত টর্ক নির্ণয় করো। 5 নম্বর প্রশ্ন হচ্ছে আধানযুক্ত একটি গতিশীল কণার উপর ক্রিয়াশীল লরেন্জ ভোল্টেজ সমীকরণটা নির্ণয় করো। কিভাবে একটি গ্যালভানোমিটার থেকে ভোল্টমিটার রূপান্তরিত করে তা আগে বলেছি। এই যে অধ্যায় থেকে এই কয়েকটা প্রশ্ন করলে হবে। তোমরা যদি চাও এক্সট্রা প্রশ্ন করতে তাহলে তোমরা আমাকে চাইবে যে স্যার আপনি এই ম্যাগনেটিক ফিল্ড থেকে মাত্র ম্যাগনেটিক ফিল্ড যেটা আছে ম্যাগনেটিজম এখান থেকে 4-5টা প্রশ্ন দিয়েছেন, এগুলো করলে কি কমন পেয়ে যাবে? হ্যাঁ, অবশ্যই কমন পেয়ে যাবে, কিন্তু যদি তোমরা নিজেরা রিস্ক না নিতে চাও, যদি বিশ্বাস না হয়, তাহলে তোমরা একটা কাজ করবে, তোমরা এক্সট্রা প্রশ্ন চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, অথবা তোমাদের যাদের কাছে রেডি স্টাডি গো বই আছে ওর থেকে স্টার মার্কগুলো একটু দেখে রাখবে। কী বললাম বুঝতে দেখে রাখবে যে মোটামুটি যাতে পরীক্ষায় প্রশ্ন আসলে ছেড়ে না আসো। আর বাকি যে চ্যাপ্টারটা আছে ম্যাগনেটিজম, ওটা থেকে তো তোমরা কমন পুরো 100% পেয়ে যাবে, কারণ ওখান থেকে থিওরি আসে। ক্লিয়ার? ম্যাগনেটিজম থেকে দেখো একটি চৌম্বক পদার্থের চৌম্বক ভেদ্যতা, চৌম্বক প্রবণতার সংজ্ঞা দাও। চৌম্বক ভেদ্যতা আর চৌম্বক প্রবণতার মধ্যে সম্পর্ক নির্ণয় করো। কোনো স্থানে বিনতিকোণ বলতে কী বোঝো? পৃথিবী পৃষ্ঠে কোনো স্থানে ভূচৌম্বকের অনুভূমিক আর উলম্ব উপাংশ সমান হবে কোথায়? তিরস্চৌম্বক, পরাচৌম্বক, অয়স্চৌম্বকের পার্থক্যটা তো তোমাদের করে রাখতে হবে, কারণ এখান থেকে 3 মার্কের পার্থক্য যদিও না আসে, 2 মার্কেরও না আসে, তাহলে 1 নম্বরে একটা পার্থক্য অবশ্যই থাকবে, বা 2 নম্বরে একটা পার্থক্য থাকবে, সেও কিন্তু বৈশিষ্ট্য উল্লেখ করে দিবে, এর ভিত্তিতে পার্থক্য, তার ভিত্তিতে পার্থক্য, খুব ভালো করে রাখবে। পরের প্রশ্ন দিয়েছে এখানে তিরস্চৌম্বকের তাপমাত্রা নিরপেক্ষ কেন? কলকাতার বিনতিকোণ যদি 31 ডিগ্রি নর্থ বলতে কী বোঝো? দিল্লির চ্যুতি 2 ডিগ্রি ইস্ট বলতে কী বোঝায়? চৌম্বক প্রবণতার সঙ্গে আপেক্ষিক চৌম্বক ভেদ্যতার সম্পর্ক নির্ণয় করো। চৌম্বক ধারণ ক্ষমতা ও চৌম্বক সহনশীলতা বলতে কী বোঝো? হিস্টারোসিস যেটা আছে, ওকে, হেটারোসিস হবে এটা কি, এর অথবা বিনতিকোণ কি, উদাসীন বিন্দু কি, নৌ কম্পাসে ডুবোজাহাজের মধ্যে কাজ করে না কেন? কোন স্থানে বিচ্যুতিকোণ 30 ডিগ্রি ইস্ট এবং বিনতিকোণ 45 ডিগ্রি নর্থ, ওই স্থানে ভূচৌম্বক যে ভৌগোলিক মধ্যতলে অনুভূমিক আর উলম্ব উপাংশ নির্ণয় করো। ওই স্থানে ভূচৌম্বক ক্ষেত্রে অনুভূমিক প্রবল দিয়েছে 0.3 অরস্টেট। লাস্ট প্রশ্ন এখান থেকে কোন স্থানে ভূচৌম্বক ক্ষেত্রে বিনতিকোণ যদি 30 ডিগ্রি সাউথ এবং ভূচৌম্বক ক্ষেত্রে আনুভূমিক প্রবল যদি 0.36 অরস্টেট হয়, ওই স্থানে উলম্ব প্রবলের মান আর দিক নির্ণয় করো। তাহলে আমি তোমাদের বলি ম্যাগনেটিক ফিল্ড আর ম্যাগনেটিজম থেকে তোমাদের 7 নম্বর থাকবে, আর তোমরা 7 নম্বর এখান থেকেও কমন পেয়ে যাবে। কোন চ্যাপ্টার থেকে তোমরা কমন পাবে না?
প্রতিটা চ্যাপ্টার থেকে কমন পেয়ে যাবে হতে, যেগুলো পার্ট মার্কিং থাকে ওগুলো থেকে পাবে না। শর্ট প্রশ্নের কোনো সাজেশান হয় না, 1 নম্বরের কোনো সাজেশান হয় না, তবুও আমরা একটা আইডিয়া রেখেছি যে এই প্রশ্নগুলো করলে তোমরা 1 নম্বরের প্রশ্ন পারবে। তাহলে দেখো কত হলো, ওদিকে 8, এদিকে 7, এদিকে 7, 14 আর 8 কত 22 নম্বর। তোমরা পাস করে গেলে এই 3টা ইউনিট ভালো করে পড়লে। ওকে, এবার হচ্ছে তোমাদের একটা কথা বলে দিই, আরেকটা চ্যাপ্টার খুবই কঠিন আর খুবই ভালো চ্যাপ্টার, যারা বুঝে নেয় তারা এখান থেকে 5 নম্বর পেয়ে যায়, যারা বুঝতে পারে না তারা 5 নম্বর ছেড়ে দিয়ে চলে আসে, ভুলভাল করে চলে আসে। সেটা হচ্ছে তড়িৎচুম্বকীয় আবেশ আর এসি। এসি থেকে তো 5 নম্বরের প্রশ্ন থাকে। এবার দেখো 5 মার্কের একটা প্রশ্ন থাকবে, 2 মার্কের একটা প্রশ্ন থাকবে, বড় প্রশ্ন। শর্ট প্রশ্ন তো আছেই আছে, ওগুলো বাদ দাও। আর 10 নম্বরের প্রশ্ন তো এই দুটো চ্যাপ্টার থেকে থাকবে। অবশ্যই এই পিডিএফটা তোমরা করো, এখান থেকে কমন পেয়ে যাবে। এখানে 5 নম্বরের আমি তোমাদের প্রশ্ন বেশি দিইনি, এখানে টোটাল 12টা কোশ্চেন আছে। তোমরা ওখানে প্রশ্নগুলো দেখে নাও, আমি আর প্রশ্নগুলো রিডিং করছি না তোমাদের, তোমরা প্রশ্ন সাইডে দেখে নিবে। এসি অবধি আজকে লাস্ট করে দিলাম। আমি তোমাদের জাস্ট একটা কথা বলি, তোমরা যারা চাও এইচএসে খুব ভালো রেজাল্ট করতে, তোমরা চাও যে আমরা সব কিছু পড়েছি, আমরা সব কিছু রিভাইজ করেছি, কিন্তু স্যার আমরা পরীক্ষার সময় তো পুরো বই রিভাইজ করতে পারবো না, সব উদাহরণ, সব অঙ্ক, সব টেস্ট পেপারের সলিউশন দেখতে পারবো না। আপনি আমাদের কিছু এমন বলে দিন যেগুলো পড়লে আমরা পাস করবো, যেগুলো থেকে পরীক্ষায় মোটামুটি ভালো নাম্বার পেয়ে যাব। তাহলে আমি তোমাদের বলি যে তড়িৎচুম্বকীয় আবেশ বা এসি সার্কিট অবধি যে আজকে যে পিডিএফটা দিলাম, এখানে এটা হচ্ছে টোটাল 30 থেকে 32 মার্কের যে টোটাল, এর মধ্যে তোমরা এইগুলো করলেই পাস করে যাবে। বাকি তো চ্যাপ্টার অনেক ইজি আছে। বাকি চ্যাপ্টারগুলো আছে না বাবু, ওই যে সঞ্চার ব্যবস্থা আছে, লজিক গেট আছে, পরমাণু নিউক্লিয়াস আছে, ওগুলো বাচ্চা, ওগুলো থেকে আমার সাজেশান, ওগুলো থেকে আমার পিডিএফ 100% কমন পেয়ে যাবে। সব থেকে ডেঞ্জারাস চ্যাপ্টার হচ্ছিল এই কয়েকটা চ্যাপ্টার, তড়িৎ ক্ষেত্র, তড়িৎ বিভব আর তোমাদের ম্যাগনেটিক ফিল্ড, ধারকত্ব, এই যে এসি, এগুলো হচ্ছে ডেঞ্জারাস চ্যাপ্টার। আরেকটা সব থেকে বিরক্তিকর চ্যাপ্টার হচ্ছে, সেটা হচ্ছে আলো। কারণ বিশাল বড় চ্যাপ্টার, কিন্তু আসে 14 মার্কের। আলো থেকে সাজেশান লাগানো অনেক ইজি। তোমাদের নেক্সট ভিডিওতে তোমরা আলো থেকে সাজেশান পুরো পেয়ে যাবে। আমি তোমাদের বলি এই কয়েকটা দিন সময় আছে, তোমাদের বন্ধুবান্ধব যারা টেনশনে আছে ফিজিক্সে কী করবে না করবে, কীভাবে পাস করবে না করবে, তোমরা ওদের কাছে এই ভিডিওটা একটু শেয়ার করে দাও। আর তোমরা কী করো, ওগুলো স্ক্রিনশট করে নাও। যারা চাও প্রপার সাজেশান পিডিএফ, আমি তোমাদের বলি যদি তোমরা ফুল নাম্বার পেতে চাও, 60-এর উপরে নাম্বার পেতে চাও, তাহলে তোমাদের কি করতে হবে, এই যে লাস্ট মিনিট সাজেশান, তার থেকে আমার যে সাজেশনটা আমি আপলোড করেছিলাম প্রশ্ন উত্তর, ওই সাজেশনটা, রেডি স্টাডি গো থেকে স্টার মার্কের কিছু প্রশ্ন, এতগুলো করলে তোমরা 60-এর উপরে নাম্বার পাবে। আর যারা চাও যে আমরা 60 চাই না, আমরা 40 চাই, 35 চাই, 50 চাই, তাহলে তাদের জন্য লাস্ট মিনিট সাজেশনই হচ্ছে এনাফ। তোমাদের পার্ট 1 আমি আলোচনা করে দিয়েছি, পার্ট 2তে পুরোপুরি শেষ করে দিব। আমি তোমাদের আরেকবার বলি, সবথেকে ডেঞ্জারাস চ্যাপ্টার ছিল এসি অবধি, আমি তোমাদের এসি অবধি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, ভালো থেকে বেস্ট অফ লাক। কোনো প্রবলেম হলে তোমরা কন্ট্যাক্ট করো। পরীক্ষা বেশি দিন বাকি নেই, এইগুলোই শুধু পড়ে যাও। ঠিক আছে, ভালো থেকো।